আমি নূর মোহাম্মদ, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এটা তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের প্রথম ক্লাস। আজকে আমরা প্রথমে বইগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা নিউক্লিয়াসের ধর্ম সংক্রান্ত বা নিউক্লিয়াসের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের যে তৃতীয় বর্ষের বইগুলোর প্রয়োজন হবে, আমি তোমাদের বইগুলোর নামগুলো বলে দিচ্ছি। সেই বইগুলোর মধ্যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 1 লেখক মোহাম্মদ ফিরোজ আলম, 2 নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ম হালিম, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 3 নম্বর বই এম মকসেদ আলী, 4 নম্বর বই শ্রাবণী পাল। এছাড়াও সহায়ক পুস্তক হিসাবে তোমরা আমার শিক্ষক হিরণ্ময় সেনগুপ্ত, আবার জাতীয় অধ্যাপক আছেন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের গাজী সিরাজুল ইসলাম। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ইংলিশ এবং বাংলা দুইটা ভাষাতেই পাওয়া যায়। হেরাল্ড ল্যাংয়ের বই, যা আমরা বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই পড়ে থাকি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পড়েছি, বিশ্ববিদ্যালয়ে তখন হেরাল্ড ল্যাংয়ের বই ইংলিশ ভাষায় পড়েছি, হিরণ্ময় সেনগুপ্ত স্যারের বই ইংলিশে পড়েছি। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলায় তোমাদেরকে পড়াবো। তোমরা বইগুলোর যে কোনো ভাষা সংগ্রহ করতে পারো। তাহলে আমি তোমাদেরকে প্রথমে নিউক্লিয়াসের গঠন নিয়ে কথা বলবো। নিউক্লিয়াসের বা কেন্দ্রকের গঠন, নিউক্লিয়াসের গঠন। যে নিউক্লিয়াস কীভাবে গঠিত হয়, কী কী জিনিস নিউক্লিয়াসে থাকে, কী কী জিনিস দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। আচ্ছা, আমরা যদি বলি যে প্রথমে অ্যাটমের কথা বলি, একটা অ্যাটম লিখি। আমি লিখলাম ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম। এই যে ইউরেনিয়ামটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা দ্বারা তার প্রোটন বোঝাবে, আর এটা প্রোটন নিউট্রনের সমষ্টি বোঝাবে। অর্থাৎ আমরা যেমন খাবারিতে যারা বাস করে ছেলেদেরকে বলি খান, মেয়েদেরকে বলি খানম, ঠিক একইভাবে নিউক্লিয়াসে যারা বাস করে তাদের একটা সাধারণ নাম আছে, তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়াসের সদস্যদেরকে নিউক্লিয়ন বলে। যেমন খাবারি ছেলেদেরকে খান, মেয়েদেরকে খানম বলে। নিউক্লিয়াসের সদস্যদেরকে ঠিক এরকমই নিউট্রন আর প্রোটন, এদেরকে সম্মিলিত নাম হচ্ছে নিউক্লিয়ন। তাহলে আমরা এখন নিউক্লিয়ন নিয়ে কথা বলবো। নিউক্লিয়ন হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের দুইটা সদস্য আছে, নিউট্রন আর প্রোটন, এছাড়া অন্য কিছু থাকতে পারে না। আমরা সেটা নিউক্লিয়াসের সাধারণ আলোচনায় এখন আসতেছি। যে এখন এই নিউক্লিয়াসের ভর আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে আসলে যেহেতু নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের সমস্ত ভর হচ্ছে নিউট্রনের ভর আর প্রোটনের ভর। একটা অ্যাটমের যে ভর আছে, এই যে আমরা একটা অ্যাটম লিখেছি, আমরা এখানে দেখাবো যে তার এত আছে। এই ভরটা 99.975% মাস অফ অ্যান অ্যাটম কনসেন্ট্রেটেড টু দ্য নিউক্লিয়াস। অর্থাৎ একটা অ্যাটমের যে ভর, তার 99.975 ভাগ ভর থাকে নিউক্লিয়াসে। কত ভাগ থাকে? 99.975 ভাগ ভর, এত পার্সেন্ট মাস, এত পার্সেন্ট মাস of an atom concentrated to the nucleus, to the nucleus, নিউক্লিয়াস। অর্থাৎ একটা অ্যাটমের 99.975 ভাগ ভর থাকে নিউক্লিয়াসে, আর বাকি ভর থাকে কতটুকু? তাহলে দেখো 025। এই ভরটা কার? এটা হলো ইলেকট্রনের ভর, আর এই ভরটা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। অর্থাৎ একটা অ্যাটমের যে মোট ভর, তার সেই ভরের 99.975 ভাগ ভর থাকে নিউক্লিয়াসের, আর এই ভরটা থাকে ইলেকট্রনের। আচ্ছা, এখন তোমরা দেখো, এই যে আমরা যে এত বড় বড় জিনিস, আমাদের পৃথিবীর কথাই যদি বলি, পৃথিবীর যে ভর আছে, আমরা যদি একটা ছক্কার গুটিকে শুধু নিউক্লিয়াস দ্বারা পূর্ণ করতে পারি, তাহলে আর পৃথিবীর বাকি যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে একদিকে দেওয়া, ছক্কার গুটিটাকে একদিকে দেওয়া ওজন করলে ছক্কার গুটির ওজন বা ভরটাই বেশি হবে। কারণ হলো সমস্ত ভরই নিউক্লিয়াসের, এই যে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নিউক্লিয়াসে একটা অ্যাটমের যে ভর, তার মেজর পার্টটাই থাকে নিউক্লিয়াসে। ঠিক এখন আমরা যদি বলি চার্জের কথা বলি, আমরা প্রথমেই বলেছি নিউক্লিয়াসের চার্জ নিয়ে কথা বলবো। তাহলে এখন আমরা দেখি, প্রথমে আমরা নিউক্লিয়াসের ভর নিয়ে একটা ধারণা দিয়েছি। এখানে আমরা যদি আরেকটু উল্লেখ করতে চাই যে ভরগুলো, যেন আমরা যদি বলি নিউটনের ভর কত,
প্রোটনের ভর কত, মাস অফ নিউটন, মাস অফ প্রোটন। আর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, তবু অ্যাটমে থাকে, সেই জন্য আমরা এটা উল্লেখ করেছি। এটা 9.11 10⁻⁻31 কেজি এটার ভর। আর নিউটনের ভর আমরা লিখব এটা 1.74674 এত কেজি, এত ইন্টু 10⁻27 কেজি। আবার আমরা যদি এই প্রোটনের কথা বলি, আসলে এই নিউটন এবং প্রোটনের মধ্যে নিউটনটাই বেশি ভারী প্রোটনটা অপেক্ষা। তাহলে এর ভর 1.672 ইন্টু এত কেজি। তাহলে আমরা দেখছি যে নিউটন এবং প্রোটনের ভরই বেশি, এবং এই ভরের কারণে নিউক্লিয়াসের ভর বেশি, আর বাকি ইলেকট্রনের ভর খুবই কম। অর্থাৎ একটা অ্যাটম যখন আমরা বিবেচনা করি, অ্যাটমের নিউক্লিয়াসে থাকে নিউটন আর প্রোটন, বাইরে থাকে ইলেকট্রনগুলো। অর্থাৎ এই জন্য অ্যাটমটা থাকে চার্জ নিরপেক্ষ। এখন আমরা তাদের চার্জ নিয়ে কথা বলি, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা ভর জেনেছি, তোমরা এটা অবশ্যই মনে রাখতে চেষ্টা করবে। এই মানগুলো অনেক সময় অঙ্কের ক্ষেত্রে দেয়া থাকে না, তাই তোমরা এটা মনে রাখবে, তাহলে যে কোনো প্রবলেম সলভ করতে লাগবে। আর একটা জিনিস মনে রাখবে তোমরা, নিউক্লিয়ার ফিজিক্স মানে আনক্লিয়ার ফিজিক্স। এটা এত ক্ষুদ্র জিনিস নিয়ে এখানে কথা বলা হয়। 10⁻⁻4 রেঞ্জ থেকে শুরু করে 10⁻⁻14, 15 বা 19 রেঞ্জ নিয়ে কথা আলোচনা করা হয়। সুতরাং এটা খুব ক্ষুদ্র জিনিস, এটা ভালোভাবে মানে চিন্তা না করলে শুধু ভাষা জ্ঞানে কিন্তু নিউক্লিয়ার ফিজিক্স পড়া সম্ভব না। সুতরাং তোমরা সাবধান এই ব্যাপারে। তাহলে আমরা নিউক্লিয়াসের ভর নিয়ে একটা কথা বলেছি, এটা ছিল আমাদের একটা ধারণা। আমরা প্রথম দিন তো আজকে তোমাদের শুধু একটু সামান্য ধারণা দিচ্ছি। তারপরে আমরা চার্জ নিয়ে কথা বলবো। যদি নিউক্লিয়াসের চার্জের কথা বলি, যেহেতু নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, সুতরাং সমস্ত মানে চার্জই প্রোটনের। নিউটনের কোনো চার্জ নাই, তোমরা জানো নিউটন চার্জ নিরপেক্ষ একটা কণিকা, তাহলে সমস্ত চার্জটা হলো প্রোটনের। তাহলে প্রোটনেরই চার্জ সমস্ত, নিউটনের চার্জ নেই, এটা জিরো। নিউট্রন মানে নিউট্রাল থেকে নিউটন এসেছে। তাহলে আমরা প্রোটনের বিবেচনা করব। তাহলে দেখছি আমরা নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জ, তাহলে আর এটা পরমাণু স্বাভাবিকভাবে নিরপেক্ষ। তাহলে কেন এটা হয় যে আমরা যদি একটা পরমাণুর কথা বিবেচনা করি, তাহলে নিউক্লিয়াস যদি আমরা এরকম বিবেচনা করি যে এটা নিউক্লিয়াস, তাহলে বাহিরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, ইলেকট্রনগুলো মুভ করছে। এই একটা পরমাণুতে যতগুলো নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। আর ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান, মানে সমান, শুধু সাইন বিপরীত, অর্থাৎ চিহ্ন বিপরীত। তাহলে আমরা যদি বলি এখানে যতটা প্রোটন আছে ততটা ইলেকট্রন আছে, তাহলে এখানে এই চার্জটাকে যদি আমরা বলি বিবেচনা নেই, তাহলে 1.6 × 10⁻⁻19 কুলম এটা। অর্থাৎ তাহলে এটা শুধু ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এখানটা মাইনাস বিবেচনা করব, আর প্রোটনের ক্ষেত্রে চার্জের মান একই থাকবে, শুধু এখানে আমরা একটা প্লাস বিবেচনা করব। এত ইন্টু 10⁻⁻19 কুলম একই থাকবে। তাহলে আমরা দেখছি যে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। কেন চার্জ নিরপেক্ষ হয়? যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসে, তার বাহিরে বিভিন্ন কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন এবং ইলেকট্রন সমান চার্জ ক্যারি করে, কিন্তু সাইন চিহ্ন বিপরীত মানের, সমান মানের বিপরীত চিহ্নের, সেই জন্য নিরপেক্ষ পরমাণু স্বাভাবিকভাবে চার্জ নিরপেক্ষ থাকে। তাহলে আমরা পরমাণুর ভর এবং চার্জ নিয়ে কথা বললাম, বা তোমরা এটা সম্বন্ধে একটু ধারণা নিয়েছ। এখন আমরা পরে আসি নিউক্লিয়াসের ঘনত্ব নিয়ে একটা কথা বলি। এটা একটা অবাক হওয়ার মতো ব্যাপার। আর একটু আগে যে আমরা কথা বলেছি ভর নিয়ে কথা বলেছি, সেখান থেকে আমরা ঘনত্বের ধারণাটা পেয়ে যাব। আমরা বলেছিলাম একটা সক্কার গুটির কথা, যাতে আমরা বলছি শুধু যদি নিউক্লিয়াস দ্বারা পূর্ণ করি, একদিকে সক্কার গুটি দিই আর গোটা পৃথিবী আর একদিকে দেই, সক্কার গুটির দিকে পাল্লাটা বেশি ভারী হবে, তার মানে নিউক্লিয়াসেরই সমস্ত ভর। এখন কেন এটা? তাহলে তার ডেনসিটি ভরটা কেন হয়? ভর হচ্ছে ঘনত্বের উপর নির্ভর করবে। আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, অর্থাৎ মাস পার ইন্টু ভলিউম। এটা হলো ঘনত্ব, ডেনসিটি। তাহলে এখন আমরা যদি ঘনত্ব নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখব এই ঘনত্বের রেঞ্জটা এইটা 10⁻17 রেঞ্জের, মানে এত কেজি পার মিটার কিউব। অর্থাৎ 1 মিটার কিউব জায়গাকে যদি আমরা নিউক্লিয়াস দ্বারা পূর্ণ করি, তার পরিমাণ হবে এত।
17 রেঞ্জের। এখন কোনো কোনো ক্ষেত্রে সামান্য কম বেশি হতে পারে, তবে এটা 10⁻⁻17 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1 মিটার কিউব জায়গাকে যদি আমরা নিউক্লিয়াস দ্বারা পূর্ণ করি সেটা এত হবে। তোমরা ধারণা করতে পারছো এটা পরিমাণ কত হবে? 10⁻17। এই জন্য নিউক্লিয়াসের ভর এত বেশি। তাহলে আমরা ঘনত্ব সম্পর্কে ধারণা নিয়েছি। আচ্ছা, তারপরে এগুলো যেগুলো বলেছি আমরা, নিউক্লিয়াসের ভর, তারপরে বলছি চার্জ, এখন বলছি ঘনত্ব। এই জিনিসগুলো আসলে নিউক্লিয়াসের ধর্ম, এক একটা নিউক্লিয়াসের আমরা পরে আর আলোচনা করব যে তার ধর্মগুলো এখানে আমরা পাচ্ছি বা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, কী কী বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি এখানে পরবর্তীতে আরও ভালোভাবে তোমরা জানবে। দেখো, নিউক্লিয়াসের নির্দিষ্ট পরিমাণ ভরবেগ এবং চৌম্বক ভ্রামক আছে। নির্দিষ্ট ভরবেগ, চৌম্বক ভ্রামক থাকবে। তাহলে নির্দিষ্ট, আরেকটা কথা বলছি আমরা, নির্দিষ্ট ভরবেগ এবং চৌম্বক ভ্রামক থাকবে। নির্দিষ্ট ভরবেগ এবং চৌম্বক, এটা নিউক্লিয়াসের আছে। এবং সাধারণত নিউক্লিয়াসের আকৃতি গোলাকার, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা উপগোলকীয় হতে পারে, যেটাকে আমরা বলবো ডিম্বাকৃতি হয়ে থাকে, বা বৃত্তাকার। যখন গোলাকার থাকে তখন সেটার ক্ষেত্রে আমরা এই চতুর্মেরু ভ্রামক পাই না, কিন্তু যখন এটা ডিম্বাকার থাকে তখন তার ক্ষেত্রে চতুর্পোল ভ্রামক বা চতুর্মেরু ভ্রামক পাওয়া যায়। আচ্ছা, এই আমরা যে কথাটা বলেছি এতক্ষণ যে নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, এখানে একটু তোমাদের মনে রাখা দরকার, সেটা যে হাইড্রোজেন পরমাণু ব্যতীত সব পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নাই, এটা আবার ঠিক না। এখানে খেয়াল করতে হবে যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে কিন্তু নিউট্রন থাকে না, কিন্তু ভারী হাইড্রোজেন এবং ট্রিটিয়াম ওখানে কিন্তু নিউট্রন থাকে। যেমন আমরা যদি বলি, এখানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, H11, ভারী হাইড্রোজেন বা ডিউটেরিয়াম, এবং ট্রিটিয়াম। তাহলে এখানে প্রোটন 1, নিউট্রন 0, এটার জন্য প্রোটন 1, নিউট্রন 1, এটার জন্য প্রোটন 1, নিউট্রন 2। এখন দেখো যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে একটা প্রোটন, নিউট্রন নাই। ভারী হাইড্রোজেন ডিউটেরিয়ামে একটা প্রোটন, একটা নিউট্রন। ট্রিটিয়ামে একটা প্রোটন, 2টা নিউট্রন। একটা পরমাণু যখন বলবো আমরা হাইড্রোজেন পরমাণু যদি হয়, তাহলে তার কিন্তু প্রোটন সংখ্যা সমান থাকা লাগবে, কারণ এই প্রোটন সংখ্যা হলো মৌলের স্বাতন্ত্র্য রক্ষাকারী কণিকা। প্রোটন সংখ্যা কখনো হাইড্রোজেনের ক্ষেত্রে 1-এর বেশি কম হতে পারবে না, তাহলে হাইড্রোজেন থাকবে না। 2 হয়ে গেলে লিথিয়াম বা হিলিয়াম অন্য কিছু হয়ে যাবে। কিন্তু এরকমভাবে এইটা মৌলের স্বাতন্ত্র্য রক্ষা করে। তাহলে সেই জন্যই তোমরা দেখছো যে আইসোটোপের ক্ষেত্রে, আইসো মানে একই থাকবে, টোপ মানে প্রোটন, প্রোটন সংখ্যা 1 থাকবে। তাহলে আমরা এখানে দেখছি যে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা আইসোটোপ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। এখানে প্রোটন সংখ্যা একই থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন নিউক্লিয়াস গঠিত হবে, সেটি হলো আইসোটোপ। একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস পাওয়া যাবে, সেটা হলো ওই পরমাণুর আইসোটোপ। আচ্ছা, কি আজকে কি আমরা আরও আলোচনা করব প্রথম ক্লাসে? কি ছাত্রছাত্রী, কি বলছো? আলোচনা করব? তোমরা যদি বলো তাহলে ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে সবাই বইটি সংগ্রহ করবে, আমরা নতুন করে আলোচনা করব। বই সবাই প্রিপারেশন নিয়ে আসবে, আমরা
আরও গভীরে যাব। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।